নমস্কার বন্ধুরা, এখন কি আমাদের দেশকেও একা চালিয়ে নিয়ে যাচ্ছে? এক মাস আগে যখন আমি আপনাদের এই প্রশ্ন, তবে কি তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পথ কি রুদ্ধ হয়ে যাচ্ছে বিজেপির? কিন্তু কেন? যে কাজটি করতে পারেনি ভারতীয় বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, এমনকি বড় বড় রাজনৈতিক দলের বড় বড় কর্তা ব্যক্তিরা, কংগ্রেসের রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, এমনকি পশ্চিম বাংলার শক্তিমান তুখোর বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, শশী থারুরের মতো বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা যেখানে ঘোল খায়, সেখানে কে এই ধ্রুব রাঠি, যিনি জার্মানির বার্লিন থেকে ইউটিউব এবং ব্লগিং এর মাধ্যমে ভারতের ক্ষমতার মসনদকে কাঁপিয়ে দিচ্ছেন? কি তার পরিচয়, কোথায় তার জন্ম, চলুন দেখে নেওয়া যাক। ভারতের হরিয়ানা রাজ্যের রোহতকে 1994 সালে 8ই অক্টোবর জন্মগ্রহণ করেন ধ্রুব রাঠি। বয়স 30 চলছে, আর তিনিই কিনা 73 বছর বয়সী একজন প্রবীণ রাজনীতিবিদ নরেন্দ্র দামোদর মোদীর রাজনীতির ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়েছেন। কিন্তু কিভাবে? না, তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বরং তিনি সামাজিক কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার, রাজনৈতিক বিশ্লেষক। তিনি নতুন কিছু বলে জনগণের মনকে উল্টোপাল্টা করে দিচ্ছেন না, বরং পুরনো ঘটনাগুলোকেই এমন সুন্দর করে ঝালিয়ে উপস্থাপন করছেন যা ভারতের 143 থেকে 44 কোটি মানুষের মধ্যে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। বিভিন্ন অঙ্গরাজ্যে তার ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হলে তা বড় স্ক্রিনে বসিয়ে হাজার হাজার জনতা তার ভিডিওর বক্তব্যগুলো শুনছে। নরেন্দ্র মোদী স্বৈর শাসক, তিনি থাকলে স্বৈর শাসনের অবসান হবে না, গণতন্ত্র পুনরুদ্ধার হবে না, এমন ঘটনাগুলোকে নিয়ে তিনি ব্লগ বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন। সাধারণ একটি ঘটনা অ্যানালাইসিস করলে দেখা যায় তার নরেন্দ্র মোদী সম্পর্কে তার যে বিশদ বিবরণ, তার জন্ম থেকে শুরু করে তার রাজনৈতিক কেরিয়ার, তিনি চায়ের দোকান করতেন কিনা বা চায়ের দোকানি আসলেই ছিলেন কিনা, ওই আমলে তিনি কতটা স্বয়ংসম্পন্ন বা ধনী ঘরের সন্তান ছিলেন, এই বিষয়গুলো বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সময় আসলেও এই ধ্রুব রাঠি কিন্তু স্পষ্ট করে কথার পাশাপাশি বিভিন্ন তথ্য উপাত্ত খাড়া করছেন। ধ্রুব রাঠি জনগণকে জানাচ্ছেন তিনি গরিব বা একজন চা বিক্রেতা বলে জনগণের মনকে দুর্বল করে তাদের ভোটের জায়গাটা কেড়ে নিতে চাচ্ছেন। কিন্তু নরেন্দ্র দামোদর মোদী আসলেই সেই চায়ের দোকানদার বা চা বিক্রেতা ছিলেন না, বরং তিনি তার বাবার একটা টি স্টলে চা বিক্রি করে একটা নির্দিষ্ট সময়ে তার বাবার ব্যবসা সামলাতেন। তিনি গরিব বা অতটা নিচু প্রকৃতির ছিলেন না, বরং এটি তার রাজনৈতিক কৌশল যা জনগণের মনে দুর্বলতা সৃষ্টি করে। যে একজন ক্ষুদ্র চা বিক্রেতা থেকে যিনি প্রধানমন্ত্রী হতে পারেন, তিনি জনগণের ভালো কিছুই করতে পারেন, তাকে জনগণ অনেকটাই, যারা ধর্মান্ধ, হিন্দু ধর্মে প্রভাবিত, তারা তাকে একজন ঈশ্বর বা ভগবানের আসনে বসিয়েছেন। আর এখানেই ধ্রুব রাঠির ভিডিওগুলো বাদ সাধছে তার এই জনপ্রিয়তা। ইন্ডিয়া থেকে জার্মানিতে বসবাস করা ধ্রুব রাঠির বয়স 30, আর তিনি সেই 73 বছর বয়সী একজন প্রবীণ রাজনীতিবিদের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ 10 বছরে বিভিন্ন রাজনৈতিক দল যখন নরেন্দ্র দামোদর মোদীর ক্ষমতাকে টলাতে পারেনি, তখন এই ইউটিউবার 30 বছর বয়সী একজন যুবক কিভাবে তার ক্ষমতাকে টলাতে শুরু করেছে, তা পেছনের 3টি ধাপের ইলেকশন দেখেই শঙ্কিত হয়ে পড়েছে বিজেপি ও তার মিত্ররা। কি সত্যি সত্যি হাঁটতে বসছে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি? ক্ষমতার অবসান ঘটতে যাচ্ছে নরেন্দ্র মোদী? পরবর্তী 4টি ধাপের ইলেকশন শেষে ভোট গণনার পরই তা বোঝা যাবে। 2014 সাল থেকে শুরু করা ধ্রুব রাঠির এই ইউটিউব আজকে প্রায় 20 মিলিয়ন সাবস্ক্রাইবারের কাছাকাছি। সব চ্যানেল মিলে মোটামুটি 25 মিলিয়ন সাবস্ক্রাইবারের সংখ্যা, এবং তার ভিডিও ভিউ হয়েছে প্রায় 5 বিলিয়নের অধিক। ভারতে তৃতীয়বার বিজেপি তথা মোদীর ক্ষমতায় আসা চ্যালেঞ্জ জানানো এই ধ্রুব রাঠি জন্ম হরিয়ানায়, এবং জার্মানিতে তিনি উচ্চশিক্ষা গ্রহণের আগে কার্লসরুহে ইনস্টিটিউট অব টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি অর্জন করেন, এবং একই প্রতিষ্ঠানে তিনি নবায়নযোগ্য শক্তিতে স্নাতকোত্তর করেন। ধ্রুব রাঠি ছিলেন একজন ভারতীয় যিনি ইউটিউবকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার শুরু করেন। ব্যক্তিগত জীবনে রাঠি দীর্ঘদিনের বান্ধবী জুলি এররের সাথে অস্ট্রিয়ার ভিয়েনায় বেলগ্রেডের প্রাসাদে বিয়ে সারেন। তবে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা সামাজিক প্রভাবক হিসেবে ধ্রুব রাঠি যদি ভারতের রাজনৈতিক পরিবর্তনে কোনো প্রভাব বিস্তার করতে পারেন, তা হবে ইতিহাসে বিরল এক ঘটনা। কারণ তিনি গণতন্ত্রের পক্ষে কথা বলেন এবং মোদীকে ডিক্টেটর বা মোদীকে তিনি স্বৈর শাসক হিসেবে আখ্যায়িত করেছেন, যা ভোটারদের মধ্যে ইতিমধ্যেই তা প্রভাব বিস্তার করেছে বলে বিগত 3টি ধাপের নির্বাচন তেমনটাই কথা বলছে। যদি তেমনটা হয় এবং বিজেপি এবং নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার পথ রুদ্ধ হয়ে যায়, তবে ইতিহাসে প্রথমবারের মতো এমন কোনো ব্যক্তি যিনি সামাজিক ইনফ্লুয়েন্সার হিসেবে একটা সরকার, বৃহত্তম গণতান্ত্রিক দেশের সরকারকে ভিত কাঁপিয়ে দিয়েছিলেন বলে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। নমস্কার বন্ধুরা, এখন কি আমাদের দেশকেও একা চালিয়ে নিয়ে যাচ্ছে? এক মাস আগে যখন আমি আপনাদের এই প্রশ্নটা করেছিলাম, তখন স্বাভাবিকভাবেই অনেকেই চমকে উঠেছিল।
কিন্তু সেই সমস্ত মানুষ যারা মন থেকে তাদের দেশকে ভালোবাসে তাদের কাছে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। কারো কারো মনে হয়তো একটা প্রশ্ন এসেছিল যে এটা হচ্ছে না আদৌ, কিন্তু গত এক মাসে যা যা ঘটেছে এই দেশে সেটা দেখে আপনার চোখ তো খুলে যাওয়াই উচিত না? দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে মানি ট্রেল ছাড়া কোনো কনভিকশন ছাড়া গ্রেপ্তার করে নিল। 3 জন ইলেকশন কমিশনারের মধ্যে 2 জনকে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইচ্ছেতে অ্যাপয়েন্ট করলেন। এই মুহূর্তের সবচেয়ে বড় স্ক্যাম ইলেকট্রাল বন্ড, যেটা টিভির পর্দা থেকে আর খবরের কাগজের পাতা থেকে সরিয়ে দেওয়া হলো। এমনকি দেশের সবচেয়ে বড় অপোজিশন পার্টি কংগ্রেস বলছে তাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তাই তারা ক্যাম্পেইন করতে পারছে না। বহু বছরের পুরনো কেস নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ঠিক ভোটের আগে তাদের উপর 1700 কোটির ফাইন লাগিয়েছে। রিপোর্ট এটাও বলছে কমিউনিস্ট পার্টির উপরও 11 কোটির ফাইন লাগানো হয়েছে। দেশের সমস্ত জায়গায় যে কোনো অপোজিশন পার্টি তাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ারের সঙ্গে সঙ্গে ইডি আর আইডি নোটিশ চলে আসছে। আর কংগ্রেস তো এটাও বলছে যে তাদের পেড অ্যাডভার্টাইজমেন্ট খবরের কাগজে ছাপতে দেওয়া হচ্ছে না। এটাকে ছাপানোর জন্য আমরা নিচে আমাদের নাম দিলাম, পুরো ব্যাপারটা লিখলাম, চাঁদা দাও কাজ নাও এসব চলছিল। এই বিজ্ঞাপনটাকে ছাপার জন্য মুখ্য যে আকবর ছিলেন তিনি বারণ করে দিয়েছেন। এটা কি হচ্ছে এই দেশে? মানে এইভাবেই কি আমাদের ইলেকশনটা হয়ে যাবে?